So, so hello guys, welcome to my channel. আজকে আমরা শুরু করব ডেফিনেশন অফ পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা বা রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে। তো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দিক থেকে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তো সবগুলি সংজ্ঞাকে নিয়ে চলা সম্ভব নয় আমাদের পক্ষে। তো এর মধ্যে একটা সর্বগ্রহণযোগ্য সংজ্ঞা নিয়ে আমাদেরকে রাষ্ট্রবিজ্ঞানকে ব্যাখ্যা করতে হবে। তো আমরা দেখে নিই যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কে কীরকম দিয়েছে বা হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান কি, এটা দেখা যাক। এই যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দিক থেকে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন, তার মধ্যে এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে জেলেনিক বলছে there is no science which is so much in need of a good terminology as is political science। অর্থাৎ সঠিক নামকরণের সমস্যা নিয়ে অন্যান্য সামাজিক বিজ্ঞানের তুলনায় রাষ্ট্রবিজ্ঞান অধিক বিব্রত। রাষ্ট্রবিজ্ঞানের ধারণা সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানের যে বিবর্তন, এই বিবর্তন কিন্তু অনেক প্রয়োজনীয়। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের ধারণা প্রদান রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের মধ্য দিয়ে অনেক বড় ভূমিকা রাখে। রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন প্রসঙ্গে কি বলা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সমাজ বিজ্ঞানের একটি অংশ। সামাজিক বিজ্ঞান যেমন গতিশীল, ঠিক তেমনি রাষ্ট্রবিজ্ঞানও গতিশীল বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের একটি বিবর্তন চলে আসছে। এই রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন প্রসঙ্গে বলা হয় যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও ধারণা তার আলোচনা ক্ষেত্রের পরিধির দ্বারা নির্ধারিত হয়। মানুষের রাজনৈতিক জীবনের বিভিন্ন সমস্যা দিন দিন বেড়ে চলেছে এবং মানুষের জীবনের পরিবর্তন হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞান এইভাবে মানুষের জীবনের বিবর্তন, মানুষের জীবনযাত্রার বিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞারও পরিবর্তন ঘটে। তাহলে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের মতোই একটি গতিশীল বিজ্ঞান। এ প্রসঙ্গে ওয়াসবি বলছেন, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে মতপার্থক্য ও বিভ্রান্তি এবং সেই সঙ্গে এর পরিবর্তনশীল প্রকৃতি ও অনিশ্চিত আলোচনা ক্ষেত্রের জন্য কোনো একটি নির্দিষ্ট সংজ্ঞা যথার্থ হতে পারে না। The confusion and disagreement about political science as well as its changing nature and uncertain boundaries make a single fixed definition inadequate। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন অর্থাৎ বিবর্তনের মূল বিষয় যেটি, রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো এতগুলো সংজ্ঞা আছে, কোনো ওয়াসবির মতে যে কোনো একটি সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের সঠিক সংজ্ঞা দিতে পারে না। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে ডেফিনেশন, এই ডেফিনেশনকে আমরা দুই দিক থেকে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, একটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা আর একটা হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা বা আধুনিক সংজ্ঞা। রাষ্ট্রকেন্দ্রিক এবং অরাষ্ট্রকেন্দ্রিক বা আধুনিক সংজ্ঞা।
রাষ্ট্রকেন্দ্রিক বা অরাষ্ট্রকেন্দ্রিক বা আধুনিক সংজ্ঞা। এই রাষ্ট্রকেন্দ্রিক আলোচনাকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ব্যাখ্যা করেছেন। প্রখ্যাত সুইস দার্শনিক ব্লুমসলি বলছেন যে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য সায়েন্স অফ স্টেট। পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য সায়েন্স অফ স্টেট। রাষ্ট্রবিজ্ঞানের উদ্দেশ্য হলো রাষ্ট্র, তার মৌলিক অবস্থা, প্রকৃতিগত বৈশিষ্ট্য, তার বিকাশ ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করা। তাহলে ফার্স্ট হচ্ছে ব্লুমসলি রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ধারণা দিচ্ছেন। ব্লুমসলির মতে যে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, অর্থাৎ সায়েন্স অফ স্টেট। পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য সায়েন্স অফ স্টেট। The political science is the science of state. এ প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ধারণা প্রসঙ্গে বিজ্ঞানী গার্নার বলছেন যে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে। Political science begins and ends. Political science begins and ends with state. গার্নার গ্যারিস বলছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের উদ্ভব, বিন্যাস, উদ্দেশ্য, নৈতিক তাৎপর্য, অর্থনৈতিক সমস্যা প্রভৃতির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রকে ক্ষমতার এক প্রতিষ্ঠান হিসাবে বিচার করে। গেডেল বলছে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র কি হয়েছে তার ঐতিহাসিক অনুসন্ধান, কি হবে তার বিশ্লেষণমূলক আলোচনা, কি হওয়া উচিত সেই সম্পর্কে আলোচনা। এটা হচ্ছে গেডেলের মত। গেডেল কি বলছে? যে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র কি তার ঐতিহাসিক অনুসন্ধান, তার বিশ্লেষণমূলক আলোচনা, কি হবে, কি হওয়া উচিত, কি হয়েছে সমস্ত সম্পর্কে রাজনৈতিক ও নীতিগত আলোচনা। এটা হচ্ছে গেটেলের মত। এরপর আসছে সরকারের বিজ্ঞান। হচ্ছে না সরকারের বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে আমরা যে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা দেখলাম রাষ্ট্র, সেখানে কি হচ্ছে, সেখানে রাষ্ট্রই সব। রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রই সব। যেসব রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ধারণা দিচ্ছেন তারা বলছেন রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রই সব, সেখানে অন্য কিছুর অস্তিত্ব নেই। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় রাষ্ট্রকে ঘিরেই রাষ্ট্রবিজ্ঞান বিবর্তিত হয়েছে, সেখানে অন্য কিছু আছে না। কিন্তু এরপর আরেক দল মতাদর্শ রাষ্ট্রবিজ্ঞানী আছে, তারা বলছে না, তারা কি বলছে সরকারের বিজ্ঞান, অর্থাৎ সরকার কেন্দ্রিক আলোচনা। তাদের মতো হচ্ছে সরকার কেন্দ্রিক আলোচনা। এদের মত অনুযায়ী
রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় সরকারি মুখ্য ভূমিকা পালন করে। সরকারকে কেন্দ্র করে বা সরকারকে ঘিরেই রাষ্ট্রবিজ্ঞান পরিচালিত হয়। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় এরা সরকারকে প্রধান বিষয় হিসাবে গণ্য করে। সরকারের বিজ্ঞান, এদের বিজ্ঞানী, এখানে যেসব বিজ্ঞানীগুলোর নাম আমরা দেখতে পাই তারা হচ্ছে বিজ্ঞানী সিলি, তারপর ক্যাটলিন, এরা বলছে যে সরকার বা শাসনযন্ত্রই রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র আলোচ্য বিষয়। সিলি বলছে রাষ্ট্রীয় অর্থনীতি যেমন সম্পদ, জীববিদ্যা যেমন জীবন, বীজগণিত যেমন সংখ্যা এবং জ্যামিতি যেমন আয়তন এবং বিস্তৃতি সম্পর্কে আলোচনা করে, রাষ্ট্রবিজ্ঞান তেমনি সরকার সম্পর্কিত বিষয়ে অনুসন্ধান চালায়। তাহলে রাষ্ট্রকেন্দ্রিক এক হচ্ছে বিবর্তনমূলক ধারণার মধ্যে আসছে, রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা আসছে, সরকারের বিজ্ঞানের ধারণা আসছে, এরপরে আসছে রাষ্ট্র ও সরকারের বিজ্ঞান, মানে রাষ্ট্র এবং সরকারকে একসঙ্গে দেখা হচ্ছে, অর্থাৎ রাষ্ট্র ও সরকারের বিজ্ঞান। রাষ্ট্র ও সরকারের বিজ্ঞান। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের অধিকাংশ বিজ্ঞানী রাষ্ট্র ও সরকার উভয়কেই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত করেছেন। যেমন গিলক্রিস্ট বলছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে। যেমন গিলক্রিস্ট রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান। পল জানে বলছে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের ভিত্তি ও সরকারের নীতিসমূহের আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের ভিত্তি ও সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে। পল জানে। রাষ্ট্রবিজ্ঞানের কিছু উদ্দেশ্যমূলক ধারণা আছে, এর মধ্যে হচ্ছে 19শ শতাব্দীর শেষ অবধি রাষ্ট্রবিজ্ঞানের ধারণা ছিল রাষ্ট্রকেন্দ্রিক। এতদিন রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি রাষ্ট্রকে কেন্দ্র করে, কিন্তু তারপরে রাজনৈতিক জীবন, যাবতীয় রাজনৈতিক প্রতিষ্ঠানের আলোচনাকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞান আবর্তিত হয়। গ্রিক রাষ্ট্রচিন্তার আমল থেকে শুরু করে 19শ শতাব্দীর শেষ পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় রাষ্ট্রকেন্দ্রিক ধারণা অব্যাহত ছিল। কিন্তু বিংশ শতাব্দীতে রাষ্ট্রবিজ্ঞানীরা আচরণবাদী রাষ্ট্রকেন্দ্রিক ধারণার বিরুদ্ধে তীব্র বিরূপ প্রতিক্রিয়া করেন এবং এদের বক্তব্য হচ্ছে রাজনৈতিক জীবনের গতিশীল প্রকৃতি রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার মধ্যে ধরা পড়ে না। রাজনৈতিক জীবনের আলোচনাকে পরিপূর্ণতা প্রদানের জন্য রাজনৈতিক বিরোধের সৃষ্টি সমাধান করতে হবে, রাজনৈতিক জীবনধারার উপর মানুষের আচরণের প্রভাব, ক্ষমতা, কর্তৃত্ব, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক স্থিতিশীলতা, পরিবর্তন প্রভৃতি বিষয়ে সঠিক নীতি নির্ধারণ করা সম্ভব এবং এইগুলিকে রাষ্ট্রবিজ্ঞানের আওতায় নিয়ে আসতে হবে। আধুনিক ধারণা, রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক ধারণা। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনগত ধারণা, রাষ্ট্রকেন্দ্রিক ধারণা, সরকারের বিজ্ঞান,
রাষ্ট্র ও সরকারের বিজ্ঞান সমস্ত কিছু হলো। এবার হচ্ছে আধুনিক ধারণা বা অরাষ্ট্রকেন্দ্রিক ধারণা। যেটি আধুনিক ধারণা সেটি হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক ধারণা। আধুনিক ধারণা অনুযায়ী কি, যে আন্তর্জাতিক ঘটনা প্রবাহ ব্যক্তি ও জাতীয় জীবনের উপর বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই কারণে রাষ্ট্রীয় কার্যকলাপ আন্তর্জাতিক ঘটনা প্রবাহ, আন্তর্জাতিক রীতিনীতি নিরপেক্ষ হতে পারে না। আবার সমাজবদ্ধ মানুষের সামাজিক রাজনৈতিক সম্বন্ধ, রাষ্ট্রের অধীনে ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, সামাজিক প্রতিষ্ঠানের সম্পর্ক, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়। ডেভিড স্টোনের মত অনুসারে রাজনৈতিক দিককে সমাজের অন্যান্য দিক থেকে বিচ্ছিন্ন করে দেখলে রাষ্ট্রবিজ্ঞান অবাস্তব হতে বাধ্য। অর্থাৎ ডেভিড স্টোন রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রীয় আলোচনা হিসেবে না দেখে শাস্ত্রটিকে রাজনৈতিক ব্যবস্থা বা প্রক্রিয়ার আলোচনা হিসাবে উপস্থাপিত করতে চান। ডেভিড স্টোনের ধারণা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা কি বলছে, যে রাষ্ট্রবিজ্ঞানের উপরোক্ত সংজ্ঞাগুলিকে তারা সমর্থন করছে না। তাদের মতে এই যে সরকার কেন্দ্রিক, রাষ্ট্রকেন্দ্রিক, আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক ধারণা, রাষ্ট্র সরকারের বিজ্ঞান বিবর্তনবাদ ধারণা, এগুলিকে তারা সমর্থন করেন। তারা বলছে এই সমস্ত ধারণা সংকীর্ণতা ও রাষ্ট্রকেন্দ্রিক ও সংকীর্ণতার দোষে দুষ্ট। এই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে আছেন অ্যালান বল, লাসওয়েল, রবসন প্রমুখ। এই সমস্ত ধারণা, যেমন সাবেকি রাষ্ট্রকেন্দ্রিক ধারণা, সাম্প্রতিক রাষ্ট্রকেন্দ্রিক ধারণা, রাষ্ট্রকেন্দ্রিক ধারণা, বিবর্তনগত ধারণা, সরকারের ধারণা, রাষ্ট্র সরকারের ধারণা, আধুনিক ধারণা, এই সমস্ত এতগুলো ধারণার মধ্যে সবশেষে একটা সর্বগ্রহণযোগ্য ধারণায় আসা সম্ভব হয়েছে। সেটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান হলো এমন এক সামাজিক বিজ্ঞান যেখানে রাষ্ট্র, রাজনীতির, দার্শনিক, সাংগঠনিক, প্রশাসনিক প্রসঙ্গ, জাতীয় আন্তর্জাতিক আইন ও সাংগঠনিক সম্পর্কের প্রসঙ্গ এবং বহুবিধ রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক প্রসঙ্গের বিজ্ঞানসম্মত আলোচনা ও পর্যালোচনা করে। অর্থাৎ পূর্বের সমস্ত সংজ্ঞাকে মাথায় রেখে, পূর্বের সমস্ত সংজ্ঞাকে বিশ্লেষণ করে, পরিমার্জিত করে একটি সর্বগ্রহণযোগ্য সংজ্ঞায় আসা মোটামুটিভাবে উপস্থাপিত হয়েছে। এই হলো আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ধারণা, অর্থাৎ ডেফিনেশন অফ পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স। এই রাষ্ট্রবিজ্ঞানের ধারণা বা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, এই কোশ্চেনটা ক্লাস 11-এর এক্সামে খুবই আসে। তো কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।